আচ্ছা, তো যাই হোক, আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। বেসিক্যালি আজকে আমাদের ক্লাস যেটা ছিল সেটা হচ্ছে রিভিশন ক্লাস ছিল, তাই তো? রাইট। তো আপনারা সবাই দেখেছেন নিশ্চয়ই। তো কারোর কোনো যদি ডাউট থাকে এক একজন করে আনমিউট করে আপনারা আপনাদের ডাউটসগুলো যদি কিছু থাকে তো বলতে পারেন। কিছু কারোর ডাউট আছে কোনো বিষয় নিয়ে, কোনো টপিক নিয়ে? ভেতরে একটা পটাশিয়াম, বাইরে একটা সোডিয়াম। ভেতরে পটাশিয়াম থাকে এবং বাইরে সোডিয়াম। সেই কারণে সোডিয়াম সল্ট মানে নর্মাল নুন যেটা, সেটা খেতে বেশি বারণ করা হয়। কারণ সোডিয়াম কনসেন্ট্রেশন যদি বেড়ে যায় তাহলে বাইরের লিকুইড মিডিয়ামটা বেড়ে যাবে। তারপরে কি হবে, ও সেলের উপর চাপ দিতে থাকবে। সেল যদি চাপ খেয়ে ছোট হয়ে যায় তার মানে সেলের মধ্যে অ্যাকচুয়ালি নিউট্রিয়েন্টস গুলো প্রপারলি যাবে না। ওকে, এইটাকে মনে রাখবেন, তাহলে দেখবেন আর ভুলছেন না কখনো। বলছি, তাহলে আমি একটু পেজটা খুলে নিই, সুবিধা হবে বোঝাতে। ব্লাড সার্কুলেশনের তো কার্ডিওভাস্কুলার সার্কুলেশনটা, তাই তো? বলে দিচ্ছি। আচ্ছা, ছবিটা দেখা যাচ্ছে সবার ক্লিয়ারলি? একই একই। আচ্ছা, তো এখানে কি হচ্ছে, বেসিক্যালি এইটা যদি আমাদের হার্ট কম্পার্টমেন্ট হয়, চারটে কম্পার্টমেন্ট থাকছে হার্টে, ঠিক আছে? সেই চারটে কম্পার্টমেন্ট কি কি? উপরের দুটো থাকছে ডান অলিন্দ এবং বাম অলিন্দ বা রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম। তারপরে নিচে থাকছে ভেন্ট্রিকল বা নিলয়, অর্থাৎ রাইট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। এই চারটে কম্পার্টমেন্ট থাকছে। চারটে কম্পার্টমেন্টের মধ্যে থেকে বিভিন্ন ধরনের মানে ওপেনিংস রয়েছে, ঠিক আছে? ওপেনিংটা কোথায় থাকে? এই অ্যাট্রিয়াম থেকে বা অলিন্দ থেকে, ফার্স্ট যে কম্পার্টমেন্টটা রয়েছে সেখান থেকে কিছু ওপেনিং রয়েছে। সেই ওপেনিং গুলো কি কি? একটা ওপেনিং আমাদের লোয়ার বডি পোর্শন থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটাকে নিয়ে আসছে, এবং আরেকটা উপরের দিকের যে ওপেনিংটা, এটা আমাদের আপার বডি পোর্শন থেকে, তার মানে মাথা, ঘাড়, এই অংশটা থেকে কার্বন ডাই অক্সাইডটাকে নিয়ে আসছে কোথায়? এই রাইট অ্যাট্রিয়ামের মধ্যে। ওকে, এই কার্বন ডাই অক্সাইডটা আমরা কোথা থেকে পেলাম? কার্বন ডাই অক্সাইড পেলাম হচ্ছে যা যা খাওয়া দাওয়া আমরা খেলাম তার ফলে, মানে সেটা ডাইজেশন হলো, অ্যাবজর্পশন, ব্রেকডাউন যাই হোক না কেন, সেটার ফলে একটা কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে বাই প্রোডাক্ট, যেটা সারাক্ষণ আমরা ছোট থেকে পড়ে এসেছি যে আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি। এই কার্বন ডাই অক্সাইডটা কোথা থেকে আসছে? আমাদের বডির মধ্যে যে কার্বন ডাই অক্সাইডটা ছিল সেইটা আসছে, ঠিক আছে? তাহলে আপার বডি এন্ড লোয়ার বডি থেকে পুরো কার্বন ডাই অক্সাইড যুক্ত যে ব্লাড, সেটা আমাদের রাইট অ্যাট্রিয়ামে এলো। রাইট অ্যাট্রিয়ামে যেই মুহূর্তে আসে, সে কি করে? রাইট অ্যাট্রিয়ামটা তখন রিল্যাক্স হয়ে যাচ্ছে, মানে ফুলে যাচ্ছে, প্রসারণ হচ্ছে। প্রসারণ হওয়ার ফলে ব্লাডটা এলো, কিন্তু সে তো প্রসারিত থাকতে পারবে না, কারণ একটা তার নিজস্ব শেপ রয়েছে। তাই যেই মাত্র সে প্রসারিত হচ্ছে, সাথে সাথে সে সংকুচিত হয়ে যাচ্ছে, কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে। কন্ট্রাক্ট যখন হচ্ছে, তখন হার্টের মেকানিজমটা হচ্ছে, এই যে পুরো রাস্তাগুলো, এই সমস্ত রাস্তাটা হচ্ছে ওয়ান ওয়ে রোড। যেখান দিয়ে এসেছিল সেখান দিয়ে আর বেরোতে পারবে না। ওকে, তার মানে যখন কন্ট্রাকশন হচ্ছে, এই ব্লাডটা কোথায় যাবে? সে তো আবার এদিক দিয়ে বেরিয়ে যেতে পারছে না। তখন এই অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে একটা ডোর থাকছে, ঠিক আছে? সেই ডোরটা কি করে? সে শুধু নিচের দিকে ওপেন হচ্ছে।
যে কন্ট্রাকশন হলো, অর্থাৎ এই অ্যাট্রিয়ামটা যেই ছোট হয়ে গেল, সঙ্গে সঙ্গে এই দরজাটার উপরে চাপ পড়ছে। এই চাপটা কে দিচ্ছে? চাপটা দিচ্ছে এর মধ্যে যে ব্লাডটা ছিল সেটা। যেই দরজাটার উপরে চাপ পড়লো, দরজাটা বাইরের দিকে খুলে গেল বা ভেন্ট্রিকলের দিকে খুলে গেল, এবং এইখানে যতটা ব্লাড ছিল, কার্বন ডাই অক্সাইড যুক্ত যতটা ব্লাড ছিল, তারা কি করলো? রাইট ভেন্ট্রিকলের মধ্যে চলে এলো। ওকে, এরপরে যখন রাইট ভেন্ট্রিকলে এলো, সেখানেও তার থাকার স্পেস নেই, তাহলে তাকে কি করতে হবে? যে রাইট ভেন্ট্রিকলের মধ্যে এলো, রাইট ভেন্ট্রিকলে আবার কন্ট্রাক্ট হয়ে গেল। যখন কন্ট্রাকশন হচ্ছে, এই দরজা আর খুলছে না, কারণ সবটা হচ্ছে ওয়ান ওয়ে রোড, তাহলে দরজাটা বন্ধ হয়ে গেছে। ওকে তখন কি করতে হবে? এই রাইট ভেন্ট্রিকলের মধ্যে যে ব্লাডটা ছিল, সে কি করছে? যখন এইখানে গেল, এখানে গিয়ে দেখলো দরজা খুললো না, ও তার পাশ দিয়ে আরেকটা কপাটিকা রয়েছে, সেই কপাটিকার মধ্যে ধাক্কা মারলো। সেই ডোরটা কি হচ্ছে? সেই ডোরটা আবার উপরের দিকে খুললো, কারণ তাকে উপরে বেরোতে হবে। তখন এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা এই কপাটিকার মাধ্যমে চলে গেল কোথায়? পালমোনারি আর্টারিতে। পালমোনারি আর্টারি মানে কি? সে ডিরেক্ট, যেটা আমাদের লাংসের সাথে রিলেটেড। পালমোনারি কথাটাই এসেছে লাংস থেকে, তাহলে পালমোনারি আর্টারিতেও চলে গেল। ওকে, পালমোনারি আর্টারি দিয়ে, অর্থাৎ পালমোনারি আর্টারি দিয়ে সে আমাদের লাংসে গেল। লাংসে যেই গেল, এবার সেখানে কি হচ্ছে? লাংসের মধ্যে যে অ্যালভিওলাইগুলো রয়েছে বা বায়ুথলি রয়েছে, তার নামটাই বায়ুথলি, মানে তার মধ্যে প্রচুর অক্সিজেন জমা রয়েছে বেলুনের মতন, এবং সেই বেলুনগুলোর মধ্যে অক্সিজেন ভরা রয়েছে। তখন ওই অ্যালভিওলাইগুলো কি করলো? চুপসে গিয়ে অক্সিজেনকে ছাড়লো। অক্সিজেনটা তখন ব্লাডেতে মিশে গেল, এবং যে কার্বন ডাই অক্সাইডটা সে সাথে করে নিয়ে এসেছিল, সেই কার্বন ডাই অক্সাইডটাকে সে ওই লাংসের মধ্যেই ছেড়ে দিল। লাংস কার্বন ডাই অক্সাইডকে ধরে রাখতে পারবে না, কারণ লাংসে কার্বন ডাই অক্সাইডকে স্টোর করার জন্য কিছু নেই, শুধু অ্যালভিওলাই রয়েছে যেটা অক্সিজেনকে স্টোর করতে পারে। তাহলে এবার লাংস থেকে কার্বন ডাই অক্সাইডটা বেরোতে হবে, সেই সময় আমরা মানে শ্বাস ছেড়ে দিচ্ছি, মানে কার্বন ডাই অক্সাইডটা আমরা শরীর থেকে বের করে দিলাম। ওকে, এবার ওই ব্লাডটার সাথে লাংসে থাকা অক্সিজেনটা যখন মিশলো, তখন এবার ব্লাডটা আবার কি করলো? এই পালমোনারি ভেইন দিয়ে ও কি করলো? আমাদের লেফট অ্যাট্রিয়ামের মধ্যে চলে এলো। যখন লেফট অ্যাট্রিয়ামে এলো, সেটাও আবার প্রসারিত হচ্ছে, তাই জন্য অ্যাট্রিয়ামের মধ্যে এলো। প্রসারণ হওয়ার পরে যখন ব্লাডটা ঢুকে গেল, সঙ্গে সঙ্গে সে আবার কন্ট্রাক্ট হয়ে গেল। কন্ট্রাক্ট হয়ে যাওয়ার পরে আবার এখানে যে ডোরটা ছিল, সেই ডোরটা খুলে গেল নিচের দিকে, এবং অক্সিজেনেটেড ব্লাডটা আমার লেফট ভেন্ট্রিকলের মধ্যে চলে এলো। আবার সেম প্রসেস, যেই লেফট ভেন্ট্রিকলে এলো, লেফট ভেন্ট্রিকল আবার কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে, তখন আবার তাকে পাশের যে ডোরটা রয়েছে সেখানে যেতে হলো। অর্থাৎ সে এবার আমাদের পুরো বডিতে ছড়িয়ে যাওয়ার জন্য কোথায় গেল? অ্যাওর্টার মধ্যে দিয়ে বা মহাধমনীর মধ্যে দিয়ে সে এবার কি করছে? এই অ্যাওর্টাটা আমাদের সারা শরীরে এই অক্সিজেনেটেড ব্লাডটাকে ছড়িয়ে দিল, এবং ব্লাডের মধ্যে যেটা থাকছে দ্যাট ইজ হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন কন্টেন্টটা যত বেশি হবে, মানে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে যদি আমাদের ব্লাডে থাকে, তাহলে কি হবে? হিমোগ্লোবিনটাই কিন্তু অক্সিজেনকে ধরে নিয়ে গিয়ে প্রত্যেকটা সেলের মধ্যে পৌঁছে দিতে হেল্প করবে। এইটাই হলো আমাদের পুরো সার্কুলেটরি সিস্টেম। সেম, আবার খাওয়া দাওয়া খাচ্ছি, আবার কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, সেই কার্বন ডাই অক্সাইডটা আবার রাইট সাইডে আসছে, সেটা আবার লাংসে যাচ্ছে, পিউরিফাই হচ্ছে, নিয়ে আবার লেফট সাইডে অক্সিজেন আসছে এবং পুরো বডিতে ছড়াচ্ছে। এই প্রসেসটা কিন্তু কন্টিনিউ চলছে। এবং আগের দিন যখন আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়েছিলাম, আমরা সেখানে হাইপারটেনশন দেখেছিলাম, সেখানে সিস্টোলিক আর ডায়াস্টোলিক প্রেসার দেখেছিলাম। তাহলে এইখান থেকে আমরা সিস্টোলিক আর ডায়াস্টোলিক প্রেসারটা কখন বলতে পারবো? এই যে রাইট অ্যাট্রিয়ামের মধ্যে দিয়ে বা লেফট অ্যাট্রিয়ামের মধ্যে যখন ব্লাডটা আসছে, তখন এটা
ফুলে যাচ্ছে, রিল্যাক্স হয়ে যাচ্ছে, আবার কন্ট্রাক্ট হচ্ছে, একবার ফুলছে, একবার সংকুচিত হচ্ছে, একবার প্রসারিত হচ্ছে, একবার সংকুচিত হচ্ছে। এই যে কন্টিনিউ এই পাম্পটা চলছে, বাড়ছে কমছে, বাড়ছে কমছে, এইটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার। অর্থাৎ ব্লাড একটা প্রেশার দিচ্ছে, প্রেশারটা দিচ্ছে বলেই কিন্তু কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশনটা হচ্ছে, এটা সিস্টোলিক ব্লাড প্রেশার। এবার ডায়াস্টোলিকটা এখান থেকে কি হচ্ছে, যেই মুহূর্তে রাইট অ্যাট্রিয়ামটা কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে এবং রাইট অ্যাট্রিয়ামের মধ্যে যেটুকু ব্লাড ছিল সে কোথায় চলে আসছে, ভেন্ট্রিকলে চলে আসছে। তাহলে ঠিক সেই মুহূর্তের জন্য রাইট অ্যাট্রিয়ামটা খালি থাকছে, তাই তো? কারণ এই যে সংকোচন হয়েছে, আবার ব্লাড আসবে বলে তাকে প্রসারিত হতে হবে, এইটুকু সময় কন্ট্রাকশন থেকে রিল্যাক্সেশন যেটুকু সময় হচ্ছে, তাহলে সেইটুকু সময়ের জন্য আমার অ্যাট্রিয়ামের মধ্যে কোনো ব্লাড নেই, রাইট? সেই অবস্থাটাকে বলা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। বোঝা গেছে সবার? মানে হাইপারটেনশন বা ব্লাড প্রেশারের সাথে সার্কুলেটরি সিস্টেমটাকে কানেক্ট করা গেছে। কারো কোনো ডাউট থাকে? কোনটা বলবো বলো? সিস্টোলিকটা হচ্ছে যখন ব্লাড আসবে বলে রাইট অ্যাট্রিয়ামটা প্রিপেয়ার করছে নিজেকে, অর্থাৎ সে প্রসারিত হয়ে যাচ্ছে। যেই ব্লাড চলে আসছে ও তখনই চাপ দিচ্ছে এবং সে সংকুচিত হয়ে যাচ্ছে। এই যে বারবার করে, মানে ব্লাড তো আমাদের শরীরে কন্টিনিউ সার্কুলেট হচ্ছে, হ্যাঁ, তার মানে কি বারবার ওকে একবার সংকুচিত হতে হচ্ছে, একবার প্রসারিত হতে হচ্ছে, এই যে রিদিমটা চলছে এইটাকে বলা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার। অর্থাৎ ব্লাড যে প্রেশারটা দিচ্ছে অ্যাট্রিয়ামের উপর, বা আমরা বলতে পারি ভেন্ট্রিকলের উপরেও সেম প্রেশারটাই আসছে। এবার ডায়াস্টোলিকটা কখন হচ্ছে, যখন অ্যাট্রিয়ামটা কন্ট্রাক্ট হয়ে গেছে এবং ব্লাডটা নিচে চলে আসছে। অর্থাৎ আমি যদি হাতটাকে মুঠো করি, হাতটাকে খুলতে আমার যতটুকু সময় লাগছে, মানে হাতটা যখন মুঠো করেছি, আপনি হাতের মধ্যে একটু জল নিয়েছেন, জল নিয়ে আপনি হাতটা মুঠো করে নিলেন, মুঠো করে নিলে কি হচ্ছে, পুরো জলটা তো বেরিয়ে গেল, সেই মুহূর্তে আপনার হাতের মুঠোর মধ্যে আর কোনো জল নেই। তাহলে যেই যখন জলটা নিয়ে আপনি সঙ্গে সঙ্গে হাতটা খুলে দিচ্ছেন, এক মুঠো জল নিলেন, হাতটা এরকম করে আবার খুলে দিচ্ছেন, এই যে যতটুকু সময় ওই জায়গাটা ফাঁকা থাকছে, ঠিক আছে, সেই সময়টাতে যে প্রেশারটা ক্রিয়েট হচ্ছে, যার কারণে আমি হাতটা খুলছি, এটা মেইনলি এয়ার প্রেশার থাকছে, যে কারণে ওই যে অ্যাট্রিয়ামটা সেটার কন্ট্রাকশন থেকে আবার রিল্যাক্সড হচ্ছে, এই প্রেশারটাকে বলা হবে ডায়াস্টোলিক প্রেশার। বোঝা গেল সবার? এটা বাড়লেই চিন্তিত হব একদম, কারণ তার মানে বুঝতে হচ্ছে যে আমার ব্লাডের সাপ্লাইটা হার্টের মধ্যে ঠিকমতো আসছে না, সেই জন্যই ও কন্ট্রাক্ট হয়ে রয়েছে। ব্লাড এলে তবে না প্রসারিত হবে, ঠিক আছে? যদি বেশি বাধাপ্রাপ্ত হচ্ছে বা হয়তো অনেক বেশি করে ব্লাড অ্যাট এ টাইম চলে আসছে, ফলে তাকে অনেক তাড়াতাড়ি, মানে যে খোলাটা বা প্রসারিত হওয়াটা সেটা অনেক বেশি করতে হচ্ছে। যতটুকু সময় ব্লাডটা প্রয়োজন, মানে একটা স্পেসিফিক টাইমে যতটা ব্লাড আসা দরকার সেটা হচ্ছে না। ওকে, আচ্ছা, আর আর কারো ডাউট কোন পার্টিকুলার? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, পালমোনারিটা হচ্ছে যখন দূষিত রক্তটা লাংসে গেল এবং সেখান থেকে অক্সিজেনটা নিয়ে এলো, আর দূষিত রক্তটাকে ছেড়ে অক্সিজেনযুক্ত রক্তটা নিয়ে এলো, মানে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে অক্সিজেনটা নিয়ে এলো, এইটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশনের সাথে কার্ডিওভাস্কুলার সিস্টেমটার ইন্টারকানেক্টেড আর কি। আর সিস্টেমিক সার্কুলেশন হচ্ছে এবার এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের সাথে সাথে যখন পুরো বডিতে ব্লাডটা ছড়িয়ে গেল, ঠিক আছে? আর বলুন, আর কারোর কোনো ডাউট? কিছু তফাৎ নেই। স্কেলিটন হচ্ছে মানে কঙ্কাল, ঠিক আছে, এটা হচ্ছে স্কেলিটন। আর
স্কেলিটাল মানে হচ্ছে স্কেলিটাল সিস্টেম, শুধু স্কেলিটাল বলে আমরা বলতে পারি না, স্কেলিটাল সিস্টেম একটা পুরো তন্ত্রটাকে বোঝানো হচ্ছে, কঙ্কাল তন্ত্র, সেটা হচ্ছে স্কেলিটাল সিস্টেম। আর স্কেলিটাল মানে ওই কয়েকটা হাড়, হাড়ের নিয়ে যে গঠনটা, কঙ্কালটাকে বলা হচ্ছে স্কেলিটাল। বলুন। Remove the waste products of metabolism to the excretory organs. Excretory মানে হচ্ছে রেচন তন্ত্র। আমাদের রেচন অঙ্গের মাধ্যমে যখন খারাপ জিনিসগুলো শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, ডিসপোজাল মানে হচ্ছে ফেলে দেওয়া, শরীর থেকে যখন বেরিয়ে যাচ্ছে খারাপ জিনিসগুলো, অ্যাকচুয়ালি হার্টটা সেই কাজে হেল্প করছে। এখানে খারাপ জিনিস কোনটা? খারাপ জিনিস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? আর কোনো ডাউট এই বিষয়গুলো থেকে? আর বাকি সবটা বোঝা গেছে তো? ওকে, ভেরি গুড। তো তাহলে এবার একটু প্রশ্ন উত্তরের পর্ব শুরু হোক। পড়াশোনা হয়েছে তো সবার? ফান্ডামেন্টালস অফ ফুড এন্ড নিউট্রিশন এন্ড হিউম্যান বডি, এই দুটো চ্যাপ্টার থেকে আমরা একটু প্রশ্ন উত্তর করি। তাহলে মানে প্রশ্ন উত্তর বলতে হচ্ছে বিষয়টা কি বুঝেছেন আপনারা, ঠিক আছে? একদম খুব যে স্ট্রেট কোয়েশ্চেন সেটা নয়, কি কি বুঝেছেন আপনারা সেটা। কেউ একজন দেখলাম লেফট করে গেলেন, তিনি কি ভয়তে লেফট করে গেলেন? বুঝলাম না ঠিক। তো প্রথমে একটা প্রশ্ন আগে করি, যে ধরুন কারোর বিএমআই, ঠিক আছে, বিএমআই আসছে 26, ওকে, তাহলে আমরা কি বুঝবো তিনি কোন স্টেজে রয়েছেন? বডি ওয়েটের বা বিএমআই এর যে স্টেজগুলো থাকে সেখানে আমরা কোন স্টেজে রয়েছে বলে বুঝবো? চ্যাট বক্সে আনসার করুন। ওভারওয়েটে রয়েছে, ওভারওয়েটে রয়েছে, ভেরি গুড। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন দেখি। ধরুন কারোর হাইট রয়েছে 180 সেন্টিমিটার, ঠিক আছে, এবং তার বডি ওয়েট আছে 60 কেজি। একজন পুরুষের হাইট আছে 180 সেন্টিমিটার এবং তার বডি ওয়েট হচ্ছে 60 কেজি, তাহলে সেক্ষেত্রে সে কোন ক্যাটাগরিতে পড়বে? বিএমআই রেঞ্জের কোন ক্যাটাগরিতে পড়বে? ম্যাক্সিমাম তার 80 কেজি হওয়া উচিত, ঠিক আছে? তাহলে আমি কি এবার আমাকে তাহলে কিভাবে বের করতে হবে? যে সব সময় যে আমরা দেখবো যে একদম স্ট্রেট ইকুয়েশন আসবে তা তো না, হতেই পারে 80 কেজির জায়গায় যদি সে 70 থাকে, তো সেক্ষেত্রে আমাকে প্রথমে একটা রাফলি আমি বুঝে গেলাম যে না, তার ওয়েটটা ঠিকঠাক নয়। সেই মুহূর্তে আমাকে কি করতে হচ্ছে, তার বিএমআইটা একবার ক্যালকুলেট করে নেব। বিএমআই ক্যালকুলেট করে 60 কেজিটা অবভিয়াসলি আন্ডারওয়েটে আসবে। ধরুন আমি 70 কেজি বললাম, তাহলেও তো 80 কেজি মিট হচ্ছে না। সেই অবস্থায় আমাকে বিএমআই ক্যালকুলেট করে দেখতে হবে। তখন দেখা যাবে যে মোটামুটি 20 থেকে 24 এর মধ্যেই রয়েছে ওটা, তাহলে তাকে আমরা আর আন্ডারওয়েট বলতে পারবো না, নর্মাল স্টেজে আসবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এমন কোন খাবারটা একটু কম খেলেও, মানে কোন নিউট্রিয়েন্টসটা সারাদিনের ডায়েটে কম রাখলেও প্রপার অ্যামাউন্ট অফ এনার্জি পাবো? ভিটামিন মিনারেলস থেকে কি এনার্জি পাই আমরা? তাহলে হ্যাঁ, ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কোনটা? ফ্যাট থেকে, ভেরি গুড, ভেরি গুড। কেন ফ্যাট রাখবো? কতটা এনার্জি পাই আমরা? এক গ্রাম থেকে 9.3 কিলো ক্যালোরি এনার্জি পাই। তাহলে বাকি দুটো ম্যাক্রোনিউট্রিয়েন্টস থেকে কত পাচ্ছি?
ভেরি গুড, ভেরি গুড। বাহ, খুব ভালো পড়াশোনা করেছেন তো আপনারা। আচ্ছা, তারপরে আরেকটা দেখি প্রশ্ন ভাবি। এমন একটা নন নিউট্রিয়েন্টের নাম বলুন, ঠিক আছে, নন নিউট্রিয়েন্ট কিন্তু সেটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, মানে বডির জন্য, বডির প্রত্যেকটা মেকানিজম ওয়াটার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, একদম একদম একদম, ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ, কিছু বলছেন কি আমি বুঝতে পারছি না। আচ্ছা, ওকে, একদম, বডিতে 70% ওয়াটার রয়েছে। আচ্ছা, আমাদের বডিতে সব থেকে কম পার্সেন্টেজ অফ ওয়াটার কোথায় দেখা যায়? বোনসের মধ্যে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তারপরে একটু জিজ্ঞাসা করি। আচ্ছা, যদি আমি আমার ব্রেকফাস্টে, ধরুন আমি আজকে আমার ব্রেকফাস্টে দুটো রুটি, একটা সবজি নিয়েছি, সেই সবজির মধ্যে আছে হচ্ছে আলু, পটল, কুমড়ো, ঠিক আছে, আলু, পটল, কুমড়ো একটা তরকারি নিয়েছি আর দুটো রুটি খেয়েছি। তাহলে আমি কি বলতে পারি, এই ব্রেকফাস্টটা থেকে আমি কি কি নিউট্রিয়েন্টস পেলাম এবং এর মধ্যে কোন নিউট্রিয়েন্টসের পার্সেন্টেজটা একটু বেশি হয়েছে? আচ্ছা, একজন একজন করে বলুন। গ্লুকোজটাই পেলাম, আর কিছু পাইনি? ফাইবার পেলাম। আচ্ছা, তার মানে আমরা কি পেলাম? কমপ্লেক্স কার্বোহাইড্রেট পেলাম, তাই তো? আচ্ছা, এরপরে এই আর কিছু পাইনি? শুধু কমপ্লেক্স আর সিম্পল কার্বোহাইড্রেট, এই দুটো ছাড়া আর কিছু পাইনি? মিনারেলস পেয়েছি, ভিটামিনস পেয়েছি এবং প্রোটিন পেয়েছি, প্রোটিনও পেয়েছি। কিভাবে প্রোটিন পেলাম? গমের মধ্যে প্রোটিন আছে। আমরা পড়েছিলাম গ্লুটেন, পড়েছিলাম, মনে করুন গ্লুটেন ফ্রি ডায়েট পড়েছিলাম, রাইট? তো গমের মধ্যে আমরা প্রোটিন তো পেয়েছি, কিছুটা হলেও পেয়েছি প্রোটিন। এবং পটল খাচ্ছি যখন, তার দানাটা রয়েছে, তার মানে সেখান থেকেও আমরা প্রোটিন পেয়েছি। ওকে, সবগুলোই পেয়েছি, কিন্তু যেই পার্সেন্টেজটা বেশি হয়ে গেছে সেটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট। কেন সিম্পল কার্বোহাইড্রেট বেশি হয়েছে? কারণ রুটি নিয়েছি দুটো এবং তার সাথে যে সবজিটা নিয়েছি তার মধ্যে কিন্তু আলু ছিল। ওকে, প্রোটিন পাই, হ্যাঁ, যে কোনো সবজির দানাটা থেকে আমরা প্রোটিনটা পাই। হ্যাঁ, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, বলুন, দানা থেকে বলুন। আচ্ছা, ফিমেলদের ক্ষেত্রে আফটার 44 বিষয়টা হচ্ছে কি, মানে মোটামুটি অ্যাবাভ 40 ইয়ার্স তাদের মেনস্ট্রুয়েশনটা স্টার্ট হয়ে যাচ্ছে, মানে মেনোপজটা, অ্যাকচুয়ালি মেনোপজাল যে সিমটমসগুলো সেগুলো স্টার্ট হয়। এবং সেই জায়গা থেকে দেখা যায় যে অনেক সময় আমাদের হরমোনাল যে ইমব্যালেন্সটা তৈরি হচ্ছে, সেই হরমোনাল ইমব্যালেন্সের জন্য ডাইজেস্টিভ ইস্যুস ক্রিয়েট হয়, ঠিক আছে? এবার এই দানাগুলোর মধ্যে কি হয়, অনেক বেশি যে মানে অ্যান্টি নিউট্রিয়েন্ট যে ফ্যাক্টরগুলো থাকে সেগুলো আমরা অনেক সময় ডাইজেস্ট করতে পারি না, সেই জন্য অ্যাভয়েড করতে বলা হয়। বাট এটা নেসেসারি নয় যে অ্যাভয়েড করতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমার যদি সেই সমস্যা না হয়, মানে আমার যদি ডাইজেশনের কোনো সমস্যা না থাকে, দেন আই ক্যান ইজিলি হ্যাভ অল দোজ ফুডস অ্যান্ড ভেজিটেবলস, ঠিক আছে? ওটাতে কোনো অসুবিধা হয় না। হ্যাঁ বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা ওই সেম, প্রোটিনটা থাকে, প্রোটিনটা যদি ডাইজেস্ট না হয় তাহলে সেটা পিউরিন ফর্ম করতে পারে, সেই জন্য। কিন্তু এখন মানে রিসেন্ট রিসার্চে, আগে এগুলো বলা হতো, ঠিক আছে, দানা, সবজির দানা টানাগুলো খাবেন না,
এটা আগে বলা হতো, বাট রিসেন্ট রিসার্চে কিন্তু দেখা গেছে এই পিউরিনটা মেইনলি অ্যানিমাল ফুড থেকে হয়, মানে অ্যানিমাল ফুড বেশি খেলে তাহলে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়, বা গাউটের পরিমাণ বেড়ে যায়। আদারওয়াইজ ভেজিটেবল প্রোটিন থেকে কিন্তু সেই সমস্যাটা আসে না। কে বারণ করেছে, কি জন্য বারণ করেছে, মানে কেন বারণ করেছে, কেন বারণ করেছে? ওনার কোনো সমস্যা ছিল, কোনো সমস্যা হচ্ছিল? কিচ্ছু হবে না, না কিচ্ছু হবে না, না না কিচ্ছু দরকার নেই, সব খেতে পারে। অ্যানিমাল ফুডগুলোকে কম করে দিতে হবে। অ্যানিমাল ফুডগুলো নিলেই তখনই ওই জয়েন্টের মধ্যে ওই এক্সট্রা পিউরিনগুলো জমে যায়, ইউরিক অ্যাসিডগুলো জমে যায়, গিয়ে ব্যথাগুলো বাড়ে, আদারওয়াইজ কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার এই যে আগে বলা হতো, ঠিক আছে, মানে আগে বলা হতো যে দানাগুলো খাবেন না, কারণ সেই সময় রিসার্চ করে এটা পাওয়া গেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানে ভেজিটেবল ফুডগুলোতে অত এফেক্টেড হচ্ছে না, তাই আমরা দানা জাতীয় জিনিস খেতেই পারি, কোনো অসুবিধাই নেই আপাতত। আপাতত সবটাই আপাতত কোনো অসুবিধা নেই, একদম একদম ভীষণ সব সময়। এবং যেহেতু আপনারা নিউট্রিশন নিয়ে পড়াশোনা করছেন, হঠাৎ করে কারোর কথা শুনে কারোকে কিছু বলে দিলেন, তাহলে আর আপনাদের গুরুত্বটা থাকলো না। সেই কারণে আপনাদের নিজেদেরকেও সবসময় জানতে হবে কি কি রিসার্চ চলছে, কোন বিষয়গুলো নিয়ে কি রিসার্চ হচ্ছে, হ্যাঁ, তার মানে নেট রেজাল্টটা কি আছে, তো সেইগুলো নিয়ে আপনাদেরও সবসময় কিন্তু আপডেটেড থাকতে হবে আর কি। আর আর কোনো প্রশ্ন কারোর? বলুন। দুটো আলাদা, দুটো আলাদা হচ্ছে বিএমআইটা আমাদের হাইট অনুযায়ী ওয়েটটা কোন রেঞ্জে রয়েছে সেটা ইন্ডিকেট করে, ঠিক আছে। আর বিএমআর বেসাল মেটাবলিক রেট, বিএমআরটা হচ্ছে এই যে ধরুন আমি যখন ঘুমিয়ে রয়েছি, আমি তো তখন কোনো কাজ করছি না, কিন্তু আমার বডির ভেতরে তো কাজগুলো চলছে, আমার হার্ট কাজ করছে, আমার লাংস কাজ করছে, আমার ব্রেন কাজ করছে, সব কাজ করছে, আমার সেল কাজ করছে। না হলে যেহেতু আমরা খেয়ে দিয়ে যে ঘুমিয়ে পড়ছি, সকালবেলা উঠে তো আমরা আবার খাওয়া দাওয়া করছি, তার মানে কি যতক্ষণ আমি ঘুমিয়েছিলাম আমার বডির ভেতরের কাজগুলো হচ্ছিল, ডাইজেশন প্রসেস চলছিল, প্রত্যেকটা কাজ হচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়ে আমরা ঘেমে যাই, গরম লাগলে ঘেমে যাচ্ছি, ঠান্ডা লাগলে আমরা গায়ে চাদর দিচ্ছি, মানে এই যে সেন্সগুলো কাজ করছে, তার মানে কি আমাদের বডির ভেতরে ইন্টারনাল মেকানিজমগুলো কিন্তু আমি জেগে থাকলেও যেমন ভাবে চলছে, ঘুমিয়ে থাকলেও তেমন ভাবে চলছে। ওকে, তাহলে এই ইন্টারনাল মেকানিজমগুলোতে এমনি এমনি হতে পারে না, যে কোনো কাজ করার জন্য একটা শক্তির দরকার, সেই শক্তিটা, সেই এনার্জিটা হচ্ছে বিএমআর। আমি যখন ঘুমিয়ে থাকছি বা আমি যখন রেস্ট করছি, আমি শুধুমাত্র ঘুমিয়ে থাকা বলবো না, ইনফ্যাক্ট আমরা যদি বিএমআর এর ডেফিনেশনে যাই তাহলে কিন্তু ঘুমিয়ে থাকাও নয়, আমি নর্মালি আমার খাওয়ার মানে খাবার খাওয়ার 12 থেকে 18 ঘন্টা পরে আমি যখন নর্মাল রেস্ট করছি, সেই অবস্থায় আমার শরীরে যে কাজগুলো চলছে, সেই কাজগুলোকে করার জন্য যে এনার্জিটার প্রয়োজন হচ্ছে আমার শরীরে, দ্যাট ইজ নোন অ্যাজ বিএমআর। ঠিক আছে, আমার শরীরে যে এনার্জির প্রয়োজন, শরীরের ভিতরে যে এনার্জির প্রয়োজন, সেটা হচ্ছে বিএমআর। বোঝা গেছে ডিফারেন্সটা কি? দুটো আলাদা কিন্তু, হ্যাঁ, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই, বুঝতে পেরেছেন? আচ্ছা, বিএমআর আর একটা হচ্ছে বিএমআই, ওকে, আর একটা এই বিএমআই মানে হচ্ছে বডি মাস ইন্ডেক্স। ভেরি গুড। আর
আর নেক্সট যেটা বলছি এনার্জি রিকোয়ারমেন্ট, কেউ আনমিউট হয়ে গেছে, মিউট করে দিন। এনার্জি রিকোয়ারমেন্ট যেটা, সেটা হচ্ছে বেসাল মেটাবলিক রেট। ওকে, বোঝা গেছে সবার? আর কারো ডাউট? আর কারোর এই বিষয়টা থেকে ডাউট আছে কোনো? বুঝলাম না, 8 থেকে 15 হয়েছে মানে? মানে আপনি বুঝতে পারছেন, মানে আমরা যদি 16 এর কমে যাই, 16 এর কম মানে সিভিয়ার আন্ডারওয়েট, তাহলে সেখানে 8 কি করে হবে? তাকে তো খুঁজে পাওয়া যাবে না। আর না না, বিএমআরও আসবে না, বিএমআরটা তো আরো বেশি। হ্যাঁ, মানে উনি কি খুব রোগা? ওভারওয়েট? সেটা তো মানে কখনোই সম্ভব না। যদি 18 হয়, 18টাও কিন্তু ক্লোজ টু আন্ডারওয়েট, ঠিক আছে? উনি যদি ওভারওয়েট হন তাহলে তো সেটা অবভিয়াসলি বিএমআইটা ওনার অ্যাবাভ 26, অ্যাবাভ 30 আসবে। ওটা হবেই না, ওনাকে ভালো করে জিজ্ঞাসা করতে হবে, ঠিক আছে? ওটা হবেই না, কারণ 15, 16 এগুলো সব আন্ডারওয়েট। বিএমআই রেঞ্জটা যদি দেখেন, সেখানে ওভারওয়েট মানেই সেটা 25 থেকে শুরু হবে, তো ওনার 16 এ কি করে আসবে? ঠিক আছে, ওটা সম্ভব নয়। হতে পারে উনি হিমোগ্লোবিনের কথা বলছেন, ওনার হিমোগ্লোবিন পার্সেন্টেজ 8 ছিল, এখন 15 হয়ে গেছে। আর হাইট? তাই 5.3, 65 কিন্তু ওভারওয়েট নন, উনি নরমাল রেঞ্জে রয়েছেন। 85 সেটা বলুন। ওটা বেকার বলে লাভ নেই, মানে আমি তো বলেই দিলাম, ওটা কোনো একটা মিসকনসেপশন হয়েছে ওনার, উনি হয়তো বুঝতে ভুল করেছেন। ওকে, আচ্ছা আর বলুন, কে কি বলছিলেন? এবং যেহেতু দেখেই বোঝা যাচ্ছে ওনার হাই ওয়েট বেশি, তাহলে তো আর 16 এর রেঞ্জেই আসবে না, ওটা আসবে না। এবং ওটা ওনার ওভারওয়েটও নয়, ওবি স্টেজে থাকবে, মানে 5.3 যদি ওনার হাইট হয়, তার মানে অলমোস্ট ওনার হাইট হচ্ছে 160 সেন্টিমিটার, মানে 160 টু 162 আর কি, 60 থেকে 62 সেন্টিমিটারের মধ্যে আসবে। তার মানে সেক্ষেত্রে 85 মানে ওবি স্টেজে রয়েছেন উনি। আর আর কারো ডাউট আছে? বলুন। গুড মর্নিং, বলুন। নরমাল ভিসেরাল ফ্যাট হচ্ছে 0 থেকে 1%, মানে 0 না, অ্যাকচুয়ালি লেস দ্যান 1%, এটা হচ্ছে ভিসেরাল ফ্যাট থাকা উচিত। লেস দ্যান 1% হলে ভালো হয়, ম্যাক্সিমাম সেটা 2 to 3% অবধি ঠিক আছে। এবার সেটা
ভিসেরাল ফ্যাট ইন্ডিকেট মানে ভিসেরাল ফ্যাটটাকে ওই মেজার করা যায় না, ভিসেরাল ফ্যাট মেজার করার জন্য কিছু মেশিন থাকে এবং সেই মেশিনেই ইন্ডিকেট করে দেয় যে নর্মাল রেঞ্জ কত আর আপনার রেঞ্জটা কত রয়েছে, ঠিক আছে? আর বলুন, আর কারোর কিছু ডাউট এই বিষয়টা থেকে? আর কারোর কোনো ডাউট নেই তো? আচ্ছা, বেশ। তাহলে আরেকটা প্রশ্ন আমাকে বলুন, এই যেহেতু ওয়েট নিয়ে কথা হচ্ছে, ওভারওয়েট নিয়ে কথা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে যদি আমি আমার সেলসগুলোকে ভালো রাখতে চাই, ঠিক আছে, সেল ফাংশন যদি ভালো রাখতে চাই, তাহলে কোন নন নিউট্রিয়েন্টটা আমাদের নিতে হবে? কোন নন নিউট্রিয়েন্ট আমাদের নিতে হবে যদি সেল ফাংশনকে প্রপার রাখতে হয়, সেল ড্যামেজকে যদি প্রিভেন্ট করতে হয়? হ্যাঁ, জল ছাড়া, জল তো সেল ড্যামেজকে প্রিভেন্ট করবে না, সেল যখন ড্যামেজ হচ্ছে সেইটাকে প্রিভেনশনের জন্য কোন নন নিউট্রিয়েন্ট রাখবো? প্রোটিন নন নিউট্রিয়েন্ট তো নয়, প্রোটিন তো নিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট না। ওটা তো লাইফস্টাইল ফ্যাক্টর হয়ে গেল, এটা ঠিক আছে, ঠিক বলেছেন যে আমাদের একটা প্রপার স্লিপটা দরকার 6 to 8 আওয়ার্স, কিন্তু ওটা লাইফস্টাইলে হচ্ছে, আমি নন নিউট্রিয়েন্টের কথা বলছি। আর কিছু আসবে না? দেখুন দেখুন তো এই টার্মটা চেনা লাগছে কিনা। অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে? Antioxidant will help to prevent the cell damage and the free radical damages, ঠিক আছে? এটা নন নিউট্রিয়েন্ট, অ্যান্টিঅক্সিডেন্টটা তো কোনো নিউট্রিয়েন্টের মধ্যে পড়ছে না, তো এই জন্য এটা নন নিউট্রিয়েন্ট, ঠিক আছে, বা ফাইটোনিউট্রিয়েন্ট এগুলো। বাট আলটিমেটলি এটা আমরা সেই সব ফুড থেকে পাই যেগুলোর মধ্যে আমরা বাকি নিউট্রিয়েন্টস গুলো পাচ্ছি, মানে আলাদা করে অ্যান্টিঅক্সিডেন্ট বলে কোনো খাবার তো হয় না, যে ভেজিটেবলস, যে ফ্রুটস আমরা নিচ্ছি সেই কারণে অ্যান্টিঅক্সিডেন্টকে বলা হয় কি ফাইটোনিউট্রিয়েন্টস, কারণ এগুলো মেইনলি আমরা প্লান্ট এক্সট্রাক্ট থেকে পাচ্ছি, তাই এটার নাম হচ্ছে ফাইটোনিউট্রিয়েন্টস। তাহলে ফাইটোনিউট্রিয়েন্টসটা যখন আমরা নিচ্ছি তখন কিন্তু অবভিয়াসলি আমরা সেল ড্যামেজেস গুলোকে প্রিভেন্ট করতে পারবো। ওকে, আর কোনো ডাউট? এবং পরীক্ষায় কিন্তু আপনাদের এরকমই প্রশ্ন আসবে। হ্যাঁ, সেটা তো করছি, মানে তার আগে জেনে নেওয়া দরকার যে আপনাদের কারোর কোথাও কোনো কনফিউশন কিছু আছে কিনা, তাহলে ওইটা ক্লিয়ার করতে করতেই প্রশ্ন চলে আসবে। তো যাই হোক, যেটা বলছিলাম এইরকমই ধরনের প্রশ্ন কিন্তু আসবে, হ্যাঁ, খুব স্ট্রেট কোয়েশ্চেন কিন্তু আসবে না, এবং যদিও বা ইন্টারনালি আপনাদের স্ট্রেট কোয়েশ্চেন কয়েকটা থাকে, যখন আপনারা ফাইনাল এক্সাম দেবেন তখন কিন্তু এই রকম কোয়েশ্চেন্সই, মানে আমি যদি করি তাহলে আমি কিন্তু এরকম ধরনের কোয়েশ্চেন্সগুলোই করব, তাতে করে আপনাদেরই সুবিধা হবে। হ্যাঁ, আমি দুজনের কথার মধ্যে বললাম, করছি। আচ্ছা, একদম, বুঝলাম। আচ্ছা, তাহলে আরেকটা বলি, বেশ, ধরুন আমি আজকে আমার মানে বিফোর লাঞ্চ বা মিড মর্নিং এ আমি বলছি, আমি একটা পাকা পেঁপে খেয়েছি, একটা কমলা লেবু খেয়েছি, ঠিক আছে, আর খেয়েছি হচ্ছে এই দুটোই খেয়েছি, পাকা পেঁপে আর কমলা লেবু, এই দুটো খেয়েছি। তাহলে এর থেকে আমি চট করে কি বলতে পারি যে কোন নিউট্রিয়েন্টটা আমি পেলাম? কোন ভিটামিন? ভিটামিন এ আর ভিটামিন সি, এই দুটো পেলাম। তার মানে কালারটা দেখি আমি আইডেন্টিফাই করে নিলাম, আচ্ছা এর মধ্যে তো ভিটামিন এ রয়েছে। ওকে, তাহলে এই দুটো নিউট্রিয়েন্ট আমি পেলাম। সেম আরেকটা ধরুন বলছি,
বিভিন্ন দানার কথা আমরা এখন ভীষণ শুনি, চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, এরকম বিভিন্ন দানার কথা আমরা শুনি। তো হচ্ছে কি, ধরুন আমি একটা স্যালাড নিয়েছি, গ্রিন স্যালাড নিয়েছি, ঠিক আছে, তার মধ্যে কিউকাম্বার রয়েছে, টমেটো রয়েছে, অনিয়ন রয়েছে, লেটুস রয়েছে বা ক্যাবেজ লিভস রয়েছে, যা ইচ্ছা হতে পারে, সেই সব স্যালাডস আমি নিয়েছি। কিন্তু তার মধ্যে আমার কোন নিউট্রিয়েন্টটা মিসিং হচ্ছে, কোন নিউট্রিয়েন্টটা মিসিং হচ্ছে? এই যে গ্রিন স্যালাডটা নিচ্ছি, এর মধ্যে এমন একটা নিউট্রিয়েন্ট যেটা মিসিং বা খুব কম পরিমাণে রয়েছে। বলুন কি বললেন? ফ্যাট, 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 কার্বোহাইড্রেট নয়, কারণ আমরা যখন গ্রিন স্যালাড নিচ্ছি প্রত্যেকটা জিনিসেই কার্বোহাইড্রেট রয়েছে, আমি বলেছিলাম এর আগে। তার মানে কি, ওর মধ্যে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছি, মানে গ্লুকোজ আমরা পাবোই, যেটা খুব কম পরিমাণে একদম নেগলিজেবল অ্যামাউন্টে রয়েছে, দ্যাট ইজ ফ্যাট। তাহলে এই ফ্যাট কন্টেন্টটাকে ইমপ্রুভ করতে আমি কি করব? গ্রিন স্যালাডের সাথে আমি আর কি নেব যাতে করে আমার ওই মিলটাতে ফ্যাট কন্টেন্টটা ইমপ্রুভ করা যায়? মানে আমাকে একটা ব্যালেন্সড মিল তো নিতে হবে। ব্যালেন্সড মিল মানে তার মধ্যে প্রতিটা নিউট্রিয়েন্টস থাকবে। তাহলে ফ্যাট কন্টেন্ট ইমপ্রুভ করব, নাটস নিতে পারি, একদম। কি নিতে পারেন? নারকেল খেতে পারি, ফ্ল্যাক্স সিডস নিতে পারি, ভেরি গুড। তাহলে আমরা যা কিছু ফ্যাটের কথা বলছি সবগুলো কি বলছি? গুড ফ্যাট বলছি, মানে যেখান থেকে আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা পাচ্ছি। তো তাহলে আমাদের মিলটা মুগের ডাল, ওখান থেকে তো ফ্যাটটা পাচ্ছি না, আমরা প্রোটিন কন্টেন্টটা অনেক ভালো পাচ্ছি, ঠিক আছে? প্রোটিনটা পাই, আমরা নিতেই পারি সেটা, মানে মুগের ডালটাকে, মানে হলুদ মুগটা বা সবুজ মুগ যাই হোক না কেন, আমরা স্প্রাউটসটাকে অ্যাড করতে পারি ওই গ্রিন স্যালাডের মধ্যে। আমরা স্প্রাউটস অ্যাড করতে পারি এবং তার সাথে একটু নাটস অ্যাড করতে পারি বা একটু ফ্ল্যাক্স সিডস অ্যাড করতে পারি। ফ্ল্যাক্স সিডসটা অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি এখান থেকে পূরণ হবে না, কিন্তু বাকি নিউট্রিয়েন্টস গুলো পূরণ হতে পারে, ঠিক আছে? মুড়ির পরিমাণটা অল্প রাখতে হবে, ওটা তো পরিমাণটা ডিপেন্ড করে আপনাদের খাওয়ার উপর, কিন্তু যেটা মাথায় রাখতে হবে রেশিওটা, ঠিক আছে? যদি আপনি মুড়ি নিচ্ছেন, মুড়িটা যদি যে বাটির মাপে আপনি মুড়ি নিচ্ছেন, তাহলে সেই বাটির মাপেই আপনাকে ছোলা বা মুগ এটা নিতে হচ্ছে, আর বাদামটা অল্প, খুব সামান্য নিচ্ছেন। তাহলে এবার আপনি যদি এক বাটি, এত বড় বাটির একটা মুড়ি নেন, এত বড় বাটির ছোলা আর মুগ নিয়ে আপনি খেতে পারবেন না। তাহলে তখন আপনাকে কি করতে হবে? মুড়ির যে বাটিটা সেই পরিমাণটা আপনাকে কমিয়ে দিতে হলো। বোঝা গেল? যতটা আপনি খেতে পারছেন, আপনার যতক্ষণ মানে হচ্ছে, পেটটা ভরছে, সেই বুঝে আপনি খাবেন। এবং পেট ভরার ক্ষেত্রেও আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আমাদের মানে একদম পুরো পেট ভরে গেল সেই অবস্থায় কিন্তু আমরা খাবো না। এটা নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও করব, যখন ভিডিও করব আপনারা দেখতে পারবেন। একদম, আমি এটা নিয়ে একটা ভিডিও করব, তখন আপনারা মানে বেটার বুঝতে পারবেন এই জিনিসটা। বলুন। প্র্যাকটিক্যালি তো খাওয়া উচিত। এবার ধরুন কেউ প্রথম থেকে অভ্যেস করতে পারছেন না, তখন তার ডায়েটে কি করতে হবে? 60% যেটা খাওয়া উচিত সেটা খাবো, আর 40% খাবো হচ্ছে যেটা আমরা খেতে চাইছি সেটা। তারপরে আস্তে আস্তে করে এই রেশিওটা আমরা কমিয়ে নিতে পারবো। যেরকম এই যে বললাম, যে বাটির মুড়ি নিচ্ছি সেই বাটির ছোলা নিচ্ছি, এর আগে কি আমরা কেউ কখনো সেভাবে খেয়েছি? খাইনি। অটোমেটিক্যালি আমাদের মুড়ির পরিমাণটা বেশি হতো, তাহলে সেইটাকে আমি কমিয়ে নিলাম। যখনই আমি দেখবো একটা বড় বাটি, মানে একটা কফি মাগের সমান যদি আমি মুড়ি নিই, একটা কফি মাগের সমান ছোলা নিই, আমি খেতেই পারবো না অতটা, আমার কাছে সময় নেই, কারণ আমাকে ছোলাটা অনেক চিবিয়ে খেতে হবে। তাহলে আমার মুড়ির পরিমাণটা কম রাখলে তবে আমি ছোলার পরিমাণটাও কম রাখতে পারবো। তাহলে আমার কিন্তু অলরেডি এখানে জিনিসটা কমে গেল।
যে ওল্ড ফুডগুলো আমরা নিচ্ছিলাম তার পরিমাণটা আমার আস্তে আস্তে কমে গেল এখানে। এবার আস্তে আস্তে করে সেই জিনিসটাকে আমি আরো ইমপ্রুভ করব, ঠিক আছে? প্রথমেই যদি আপনাদের বলা হয় বা আপনারা যাদেরকে গাইড করছেন তাদেরকে যদি প্রথমেই বলে দেন যে আপনি আগে যা খেতেন কিচ্ছু খাবেন না, এখন আমি যেগুলো বলছি আপনি এখন থেকে ঠিক সেইগুলোই শুধু খাবেন, তাহলে তিনি হয়তো ম্যাক্সিমাম 1 সপ্তাহ করবেন, 1 মাস করবেন, কন্টিনিউ সেটা করতে পারবেন না। আপনারা নিউট্রিশন কোর্স করছেন তাই আপনারা জানেন, তাই আপনারা করতে পারবেন, কিন্তু আপনাদের কাছে যারা আসছে তারা তো কেউ নিউট্রিশন শিখে আসছে না, রাইট? তো তাদেরকে আপনাকে তাদের লাইফস্টাইল অনুযায়ী বোঝাতে হবে, এটা কিন্তু ভীষণ দরকার, তবেই সে দ্বিতীয়বার আপনার কাছে আসবে। এবং আপনিও তাকে একটা গাইড করছেন, সেই লেভেলের রেজাল্টটা আপনি পাবেন যখন আপনি দেখছেন যে সে আপনার কথা শুনছে। কথা শুনলে তবেই না সে ফলটা পাবে, এবং আপনারাও অবভিয়াসলি আপনারও একটা পরিচিতি বাড়বে সেক্ষেত্রে। রাতের দিকে ফলটা না খাওয়াই ভালো, মানে আয়ুর্বেদ মতে যদি বলে, ঠিক আছে, আয়ুর্বেদের মতে বলে যে আফটার সানসেট এই ধরনের র ভেজিটেবলস বা যেগুলো হয়তো একটু ডাইজেস্ট করাটা ডিফিকাল্ট বা ফলটাও, এগুলো না খাওয়াটা বেটার, এটা বলে। তো এই জন্য রাতের দিকে ফলটা না খাওয়াই ভালো। তৈরি খাবারটা খান, কিন্তু তার মধ্যে কুকড ভেজিটেবল আপনি রাখতে পারেন, ঠিক আছে? কুকড ভেজিটেবল, কুকড মানে যে সবজিটা আপনি হয়তো সকালবেলা কাঁচা খাচ্ছিলেন সেটা আপনি স্টিম করে, বয়েল করে বা রান্না করে খান, ঠিক আছে? সেটা করতে পারেন। বলুন। আচ্ছা, তাহলে আবার একটু প্রশ্ন উত্তরে ফেরা যাক। তাহলে সবার যখন ডাউট নেই, যেটা বলছিলাম, হ্যাঁ, মানে এই বিষয়টা নিয়ে, মানে এই একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটা করা আর কি, হ্যাঁ, সেটাতে আবার একটু ফেরা যাক তাহলে। আচ্ছা, আমি একটু ফান্ডামেন্টালের চ্যাপ্টারটা খুলি, মানে এটাই তো আলটিমেটলি লাগছে। আচ্ছা, হেলথের ক্ষেত্রে এখানে আমরা দেখছিলাম, হেলথের ক্ষেত্রে আমরা কাকে বলবো যে সে হেলথি? ধরুন আমার শরীরের মধ্যে কোনো সমস্যা নেই, ঠিক আছে, আমার রুটিনটা আমি বলছি, আমার কোনো প্রবলেম নেই, আমার কোনো ডাইজেশনের সমস্যা নেই, আমার মাথা ধরা নেই, আমার গা হাত পা ব্যথা নেই, আমার কনস্টিপেশন নেই, ঠিক আছে, আমি যা খাচ্ছি আমি খুব ভালোভাবে ডাইজেস্ট করতে পারছি, ওকে, এটা হচ্ছে আমার হেলথ কন্ডিশন। এবং আমার লাইফস্টাইল মেনটেনেন্সটা ব্যাপারটা হচ্ছে আমি সকালবেলায় উঠছি, এবং যেহেতু আমার সকালবেলা একটা বেরোনোর তাড়া থাকছে, স্কুল কলেজে যেতে হচ্ছে, তো আমাকে ভোর 5টায় উঠতে হচ্ছে, এবং তারপরে আমি সারাদিন ধরে স্কুল কলেজ টিউশন এইগুলো নিয়ে চলছে, এবং রাত্রিবেলা আবার বাড়ি ফিরে পড়াশোনা করে আমার ঘুমোতে ঘুমোতে প্রায় 12টা সাড়ে 12টা বেজে যাচ্ছে, ওকে, এটা হচ্ছে আমার লাইফস্টাইল। সেকেন্ড হচ্ছে আমার আরো কেন এই বিষয়টা এত কেন লেট হচ্ছে, কারণ আমি একটা হোস্টেলে থাকি, সেই হোস্টেলে আমি একা থাকি, ওকে। তাহলে এই যে আমি পুরো একটা বিষয় বললাম, এখান থেকে আপনার কি মনে হয়, মানে আপনাদের কি মনে হয়, তাকে কি আমরা হেলদি বলতে পারবো না পারবো না? কেন? যদি বলতে পারি কেন পারবো, যদি না বলতে পারি কেন পারবো না, বলুন।
হুম 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 ভেরি গুড। আর কারোর কিছু প্রশ্ন, মানে আর কারোর বলার আছে? আর কারোর কিছু মনে হচ্ছে বলুন। হুম হুম ভেরি গুড। আর কেউ কিছু বলবেন? আর কারোর কিছু উত্তর? ভেরি গুড, ভেরি গুড। হুম হুম ভেরি গুড, খুব ভালো আনসার। আমি প্রত্যেকের থেকেই যে আনসারগুলো পেলাম, খুব ভালো আনসার। হুম ভেরি গুড, একদম ঠিকঠাক বুঝেছেন। অর্থাৎ আমি ফিজিক্যাল হেলথের দিক থেকে দেখলাম যে না ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু মেন্টাল হেলথের দিক থেকে দেখলাম যে সে একা থাকে, মানে তার নিজের একটা সবসময় কি প্রেশারটা থাকে, তাকে নিজের কাজটা নিজেকে ঠিক করে টাইমে করতে হবে, এবং তার সারাদিনের যে কাজকর্ম তাতে তার রিল্যাক্সেশন হচ্ছে না, ঘুমটা তার ঠিক মতো হচ্ছে না, ভোর 5টায় উঠে পড়তে হচ্ছে, 12টা 12:30 বেজে যাচ্ছে, প্রথমত ডিউরেশন ঠিক নেই, এবং ভোর 5টায় ওঠার একটা তাড়া থাকছে, ফলে প্রপার স্লিপ হচ্ছে না, তার ফলে গিয়ে দেখা যাচ্ছে সে হেলদি নয়। এবং সেই জন্য সে যদি আপনার কাছে আসে, আপনি দেখবেন ইদার সে আন্ডারওয়েট অর ওভারওয়েট। ওকে, ভেরি গুড আনসার্স। হুম প্রচুর লোক আছে, এত এত লোকের নাম ধরে জিজ্ঞাসা করতে গেলে দেখবেন আর সবাই লেফট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আরেকটা যেটা বলছিলাম, এইটা নিয়েই বলছি, ঠিক আছে, এটা নিয়েই বলছি। এবার ধরুন তাহলে আপনি তো তাকে বললেন যে না তোমার মেন্টাল হেলথ ঠিক নয়, তোমার সোশ্যাল হেলথ ঠিক নয়, তোমার ফিজিক্যাল হেলথটা ঠিক রয়েছে। তাকে আপনি কি বলতে পারেন তার ইন ফিউচার কি কি ধরনের কমপ্লিকেশন আসতে পারে, বা তাকে আপনি কি জিজ্ঞাসা করতে পারেন যে এই সমস্যাগুলো কি তোমার রয়েছে, এরকম ভাবে আপনি তাকে কি জিজ্ঞাসা করতে পারেন? না, আমি তো প্রথমেই বলে দিয়েছি আমার ডাইজেশনের কোনো অসুবিধা নেই, তাহলে আমি তাকে আর কি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, ডিপ্রেশন, ডিপ্রেশন আসতে পারে, আর ওভারওয়েট হতে পারে। হুম মেজাজ খিটখিটে থাকছে কিনা, ভেরি গুড। আর ডাইজেশনের সমস্যা নেই তো? ঘুমটা তো হচ্ছেই না, প্রপারলি তো ঘুম হচ্ছেই না, আমি তো তার লাইফস্টাইল শুনেই বুঝে গেলাম তার ঘুম হচ্ছে না। হুম হুম ওবেসিটি তো হতে পারে, যেহেতু ঘুম ঠিকমতো হচ্ছে না, তার মানে গ্রেলিন হরমোন বেড়ে যাচ্ছে, লেকটিন কমে যাচ্ছে, মনে করুন গ্রেলিন হরমোন বাড়ছে মানে খিদে বাড়ছে, লেকটিন কমে যাচ্ছে মানে মানে হ্যাঁ পেট ভরার অনুভূতিটা কমে যাচ্ছে, ফলে খেয়েই যাচ্ছে, মোটা হওয়ার একটা চান্স থাকতে পারে। এবং যেহেতু ঘুম ঠিক মতো হচ্ছে না,
তাই হরমোনাল ইমব্যালেন্স তৈরি হবে। হরমোনাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে মানে কোলেস্টেরল আসতে পারে পরবর্তীকালে, কিন্তু ইমিডিয়েটলি যেটা হবে, যেহেতু সে অ্যাডোলেসেন্ট গার্ল, হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, মেজাজ খিটখিটে হওয়ার সাথে সাথে যেটা হবে মেনস্ট্রুয়েশনের সমস্যা। ঠিক আছে, হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে মানে মেনস্ট্রুয়েশনের প্রবলেম হবে, তার পিসিওডি বা পিসিওএস হওয়ার চান্সটা বেড়ে যাবে। বোঝা গেল? একই যখন ওই টপিকটা পড়াবো বুঝতে পারবেন। পিসিওডিটাই যদি অনেক দিন ধরে চলতে থাকে তখন ওটা পিসিওএস এ কনভার্ট হয়ে যায়। বোঝা গেল এটা? আচ্ছা, না এখন না ঘোরালে তো পরবর্তীকালে আপনারা যখন ফাইনালি গিয়ে প্র্যাকটিস করবেন তখন দেখবেন তো মুশকিল হয়ে যাবে। কবে পরীক্ষা বলতে? আচ্ছা, ফুড আমরা কাকে বলবো? ফুড বলতে কি বুঝবো? রেকর্ডিং ক্লাস নিয়ে আমি অনেকবার বলে দিয়েছি, ঠিক আছে? আপনি একটু সবার সাথে কানেক্ট করে নিন, রেকর্ডিং ক্লাসটা পেয়ে যাবেন। আচ্ছা, আমার আগে ক্লাসটা হয়ে যাক, তারপরে আমি বলে দেবো। শুধু শক্তি পাবো? তার মানে ফুড যদি প্রপার নিই তাহলে আমার কি কি বেনিফিট আসতে পারে? কি কি বেনিফিট আসবে? আচ্ছা, এখানে নিউট্রিশন মানে কি পাবো? হ্যাঁ, মানে আমার বেনিফিটটা কি হবে? আমি তো প্রথম পেলাম যে আমি কাজ করার জন্য আমার যা যা এনার্জি লাগছে সেই এনার্জিটা আমি পেয়ে যাচ্ছি যদি আমি খাবার খাই। আর কি হবে? একজন করে একটু চ্যাট বক্সে লিখুন বরং, আমি তাহলে বুঝতে পারবো। সবাই একসাথে বলছেন তো? মানে হেলদি ব্যাপারটা কি রকম? শুধু খাবার খেলে আমার মেন্টাল হেলথ ভালো হয়ে যাবে? অর্গানগুলো ঠিকঠাক ভাবে কাজ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আর হরমোন সিক্রেশন হবে ঠিক করে, ক্ষয় পূরণ হবে, ভেরি গুড, গ্রোথ হবে, যে গ্রোথটা হয়েছে তার মেনটেনেন্স হবে, স্বাভাবিক চাহিদাটা পূরণ হবে। তার মানে ফুডের কাজটা কি? ফুডের কাজ হচ্ছে এনার্জি প্রোভাইড করা, গ্রোথ, ডেভেলপমেন্ট এবং মেনটেনেন্স এইগুলোকে করা, আর ইমিউনিটিকে বুস্ট আপ করা, মানে রোগ প্রতিরোধক ক্ষমতাটাকে বাড়িয়ে তোলা। ঠিক আছে, তাহলে এই পাঁচটা হচ্ছে ফুডের মেন কাজ। এইগুলো ছাড়া একটা মানুষ সুস্থ থাকতে পারবে না, ঠিক আছে, শারীরিকভাবে সুস্থ থাকতে পারবে না। তাহলে এই পাঁচটা কাজ যখন হয়ে যাচ্ছে, এবার তার সাথে আনুষঙ্গিক জিনিসগুলো কি আসছে না, এক্সক্রিশন প্রপার হবে, মানে ওয়েস্ট প্রোডাক্টগুলো শরীর থেকে ভালোভাবে বেরোতে পারবে। সেকেন্ড কি আসবে, তার ডাইজেশন প্রপার হবে। যদি আমি প্রপার ফুড নিই তার মানে প্রপার ডাইজেশন হচ্ছে। হরমোনাল সিক্রেশন ঠিক থাকবে, হরমোনাল সিক্রেশন যদি ঠিক থাকে তাহলে মেন্টাল হেলথ ইমপ্রুভ হবে। ঠিক আছে, এবং যে ক্রনিক ডিজিজগুলো হয় বা ক্রনিক কমপ্লিকেশনস যেগুলো হয়, যেগুলোকে আমরা বিভিন্ন লাইফস্টাইল ডিসঅর্ডার বলে চিনে থাকি, সেইগুলোকে প্রিভেন্ট করার পাওয়ার কিন্তু আমার বডিতে থাকবে। বোঝা গেল? বোঝা গেছে তো সবাই? বেশ, আচ্ছা। আর মোটামুটি এখান থেকে আর সেভাবে কিছু নেই যে মানে ভীষণ ঘুরিয়ে বলার মতন খুব একটা কিছু নেই। এই যে জিনিসগুলো বললাম এইগুলো রিলেটেডই আপনাদের বাকি জিনিসগুলো এবার আপনাদের ভাবতে হবে। ঠিক আছে, মোটামুটি এইরকমই কিছু কোয়েশ্চেন আসতে পারে, শুধু পরীক্ষায় বলে নয়, আপনারা যখন ডাইরেক্টলি মানে ফিল্ড ওয়ার্ক যখন করবেন তখনও কিন্তু মোটামুটি এই ধরনের প্রশ্নই আপনারা সম্মুখীন হতে পারেন। ঠিক আছে, মানে চট করে বুঝে নেওয়ার যে ক্ষমতাটা সেটা আপনাদেরকে কিন্তু অ্যাডাপ্ট করতে হবে। ওকে, আশা করি বোঝা গেছে।
আজকের ক্লাসটার মানে অবজেক্টিভ কি আজকের ক্লাসে সেটা বোঝা গেছে সবার? হুম 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 না, একটা থাকবে, অন্যগুলো বাকিটা ঘুরিয়ে অন্য কোনো অপশন থাকতে পারে। ঠিক আছে, ওকে, চলো তাহলে আজকের মতন ক্লাসটা এন্ড করব। ঠিক আছে, তাহলে নেক্সট দিনকে আমরা আরেকটা রিভিশন ক্লাস করছি, কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাট, এই তিনটে চ্যাপ্টারের উপর। নেক্সট দিনকে আমরা ওই ক্লাসটা করার পরে তারপরে আমরা ওটা নেক্সট দিনকেও রিভাইজ করতে পারি। দেখছি স্যার বোধহয় আপনাদের আরেকটা রিভিশন ক্লাস নেবেন, হ্যাঁ, মানে একটা সিনপসিস টাইপের একটা ক্লাস হবে স্যারের থেকে, সমীর স্যারের থেকে। তো উনি কবে অ্যাভেলেবেল থাকছেন, ইদার টিউসডে অর থার্সডে, তো অ্যাকর্ডিংলি আমরা সেইভাবে ক্লাসটাকে প্ল্যান করে নেব। ঠিক আছে, তবে আপনারা মোটামুটিভাবে মঙ্গলবারের জন্যই প্রিপেয়ার্ড থাকবেন কি আমাদের নেক্সট রিভিশন ক্লাসটা হবে হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের যে রিভিশন ক্লাসটা সেটা মোটামুটি মঙ্গলবার হবে। এটার জন্য আপনারা প্রিপেয়ার্ড থাকুন। এরপরে যদি স্যার মঙ্গলবার ক্লাস নেবেন বলে তাহলে আমরা বৃহস্পতিবার দিন রিভিশন ক্লাসটা শিফট করব। ওকে, এবং শুক্রবার থেকে পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা আলাদা করে স্যার নেবেন বা আমি নেব এরকম তো না, যেরকম নর্মালি আপনারা মেসেজ পান ওই রকমই মেসেজ পাবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলুন তাহলে ক্লাসটা এন্ড করছি আজকে। হ্যাঁ, নেক্সট দিনকে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে এভরিওয়ান।